শুভ সকাল। ব্যবসায় শিক্ষা শাখার সকল ছাত্রকে স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার। যথারীতি আজকে ম্যানেজমেন্টের নতুন একটি অনলাইন সেশনে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত হলাম। তো আমরা অলরেডি ষষ্ঠ অধ্যায়ের সমবায় সমিতির এই অধ্যায়টি পড়া শুরু করেছি। গত দুইটা লেকচারে আমরা সমবায় সমিতি সম্পর্কে বিভিন্ন বিষয়, সমবায় সমিতির বৈশিষ্ট্য, উদ্দেশ্য, নীতিমালা এবং গঠন প্রক্রিয়া এটা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা গত ক্লাসে সমবায় সমিতির প্রকারভেদের কিছু অংশের আলোচনা শুরু করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম উৎপাদন সমবায় সমিতি ও ভোক্তা সমবায় সমিতি ধারণা বা সংজ্ঞা দেখেছি। তো আজকে সেই সংজ্ঞার সাথে সাথে আমরা আবার একটু গুরুত্বগুলো নিয়ে আলোচনা করব, উৎপাদক সমবায় সমিতি ও ভোক্তা সমবায় সমিতির গুরুত্ব। তারপরে আমরা আলোচনা করব সমবায় সমিতির বাকি যে প্রকারভেদগুলো ছিল সেটা নিয়ে। তো আমরা এটা গত ক্লাসে এটা ছিল যে উৎপাদন সমবায় সমিতি, এখানে আমরা ধারণা পেয়েছিলাম যে উৎপাদন সমবায় সমিতি বলতে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্বল্প পুঁজির উৎপাদকগণ যখন নিজেদের স্বার্থ রক্ষার জন্য একজোট হয়ে বা একটা সমবায় গঠন করে তখন তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। তো এই উৎপাদক সমবায় সমিতির কিছু গুরুত্ব নিয়ে আজকে এখন আমি আলোচনা করতে চাই। তো প্রথমেই আসতেছে উৎপাদন ব্যয় হ্রাস। তো উৎপাদন এখন যখন নর্মালি যদি চিন্তা করি, আমরা যে কোনো কিছু এক পিস দুই পিস কিনলে যেই দাম পড়ে, আমরা যদি একসাথে অনেকগুলা কিনি, বড় আকৃতির অর্ডার দেই, তাহলে কি হবে, আমরা উৎপাদনের দাম বা আমার কাঁচামালের দাম কমে যাবে। অনেক পণ্য একসাথে কেনায় আমার খরচটা কম হবে। তার মানে উৎপাদক সমবায় সমিতির এই একটা সুবিধা পাওয়া যায়। তারপরে পণ্য মূল্য হ্রাস। তো এই একটা সমিতির মাধ্যমে আমরা উৎপাদন খরচ কমে যাওয়ায় আমরা কিন্তু কম দামেই সেই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারি। অর্থাৎ ধরো আগে আমার একটা ধরো সাপোজ একটা নকশি কাঁথা তৈরি করতে যে টাকা খরচ হইতো, আমি ধরো 2000 টাকা দাম নিতাম, এখন আমি একসাথে অনেক র মেটেরিয়াল, কাপড়, সুতা একসাথে কিনি বলে আমার খরচ কমে গেছে, উৎপাদন ব্যয়, তো আমি ওইটা 1600 টাকায় বিক্রি করতে পারতেছি। তার মানে আমি দামটাও আমি কমাই দিতে পারি। তারপর মূলধন সমস্যা দূরীকরণ। তো একক ব্যবসা করলে, যেহেতু এখানে সবই ছোট ব্যবসায়ী, তো সবার অনেক পুঁজি থাকে না, তো একসাথে অনেকে মিলে যখন করে তখন তার একটা বড় সংগ্রহ হয় এবং সে ব্যবসার একটা অংশ, আমরা গতকালকে বলেছি যে ব্যবসায় রেখে দিতে হয় 15% এবং 3%, টোটাল 18% ব্যবসায়ী থাকে। তো এইভাবে তারা নিজেদের মূলধন গুলাও যেমন বাড়তেছে এবং এই একসাথে বিজনেস করার কারণে যে লাভ হচ্ছে সেটারও একটা অংশ ব্যবসায় মূলধন হিসাবে সরবরাহ হয়। তো মধ্যস্থ ব্যবসায়ী যারা থাকে তাদের উচ্ছেদ হয়। তো সমিতির সদস্যরা নিজেরাই তাদের পণ্যকে বিক্রি করতে পারে, কারণ একসাথে অনেক লোক কাজ করে, তো মাঝখানে মধ্য ব্যবসায়ী তাদের দরকার হয় না, তারা ডাইরেক্ট ভোক্তার কাছে নিজেরাই সরাসরি চলে যেতে পারে। কারণ যেহেতু অনেক লোক সবাই এক কাজ করতেছে না, ধরো আগে আলাদা আলাদা ব্যবসা করতো, 5 জন মিলে একটা ব্যবসা করতো, তো 3 জনেরই কাঁথা তৈরি করতে হইতো। এখন যখন 3টা বা 4টা ছোট ছোট ফ্যামিলি একসাথে হয়ে একটা সমিতি করছে, তো তারা কাঁথা হয়তো বা আরো বেশি বানাইতেছে, কিন্তু লোকবল এত লাগতেছে না, কারণ প্রত্যেকটা ফ্যামিলি থেকে যদি দুইজন দুইজন করে আগে বানাইতো, এখন দেখা যায় একজন একজন করে তারা 6 জনে কাজ করতে পারে। এবার যারা বাকি মেম্বার, তারা এগুলার কেনাকাটা, বিক্রি করা, এগুলা কাজ করতে পারে। তো লোক সংখ্যা বেড়ে গেলে তো তাদের আর বাইরের অন্য কারো উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় না। ভোক্তাদের চাহিদা পূরণ। যেহেতু তারা সবাই, আমরা বললাম, মধ্যস্থ ব্যবসায়ী নাই, বিজনেসের সাথে তারা ক্রেতাদের কাছে ডাইরেক্ট চলে যায় বা ভোক্তাদের কাছে ডাইরেক্ট চলে যেতে পারে, তো তারা ভোক্তাদের কি কি চাহিদা, ভোক্তারা কি চায়, ভোক্তাদের রুচি সম্পর্কে একটা ধারণা নিতে পারে এবং সেই অনুযায়ী তারা তাদের চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে। সম্পর্কের উন্নয়ন বা সুসম্পর্ক তৈরি। তো আমরা বলতেছিলাম গত ক্লাসেও যে সমবায় সমিতিতে সবাই সুসম্পর্ক বা সহযোগিতামূলক আচরণ করতে হয়, বা এটা একটা নীতির মধ্যে পড়ে। তো সব কর্মীরা, যারা ব্যবস্থাপনায় কাজ করে, পরিচালক পর্যায়ে সবাই সমান মর্যাদা বা সম চোখে দেখা হয় এবং কর্মীদের মধ্যেও তেমন ঝগড়া বিবাদ হয় না, কারণ তারা মোটামুটি সবাই একই ক্যাটাগরির, তো সুযোগ থাকে কম। তো সর্বস্তরে সুসম্পর্ক তৈরি হয়, ভোক্তাদের সাথেও একটা সুসম্পর্ক তৈরি করতে পারে। বাজারজাতকরণ। বাজারজাতকরণ বলতে আমরা বলতে চাই বিজ্ঞাপন অথবা পণ্যগুলো কিভাবে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত যেগুলো কাজ করতে হয় সবগুলাই বাজারজাতকরণের অন্তর্ভুক্ত। তো এই ধরনের বাজারজাতকরণের কাজের জন্য তারা নিজেরাই আছে,
নিজেরাই ঘুরে ঘুরে প্রচার করতে পারে, তাদের এক্সট্রা বা বাইরের কারো কাছ থেকে প্রচারণা নিতে হয় না, তারা সরাসরি নিজেরা গিয়েই করতে পারতেছে। এর জন্য খরচ কিন্তু এইখানেও খরচ কমে যেতেছে, অর্থাৎ কোনো বিজ্ঞাপন দিতে হচ্ছে না, অন্য কোনো থার্ড পার্টি নাই, তার মানে খরচ কমে যাচ্ছে। বেকার সমস্যার সমাধান। তো সমবায় সমিতিতে লোকজন যখন অনেকটা মোটামুটি বড় হয় তখন তাদের বাইরের লোকবল লাগে, তো তারা বাইরের লোকবল রাখতে পারে, অথবা ফ্যামিলি মেম্বারের সংখ্যা আরো বাড়াইতে পারে। তো সবাই কিছু না কিছু কন্ট্রিবিউশন যাতে হয়, তাহলে বেকার সমস্যা এতে সমাধান হয়। তো তারা নিজেদের মধ্যে যেমন কাজ হচ্ছে, তারা 2-4 জন বাইরের লোকও কাজে রাখতে পারে, তাতে লোকবল বাড়ে এবং দেশের বেকার সমস্যা সমাধানে একটা ভূমিকা রাখতে পারে। উন্নত প্রযুক্তি। সমবায় সমিতি যেহেতু অনেকেই টাকা দিচ্ছে, মূলধনের সংখ্যা আস্তে আস্তে যখন বড় হইতে থাকে তখন তারা কি আস্তে আস্তে আধুনিক প্রযুক্তি বা নতুন কোনো টেকনোলজি তারা অ্যাডাপ্ট করতে পারে, কারণ মূলধন বাড়লে সে নতুন প্রযুক্তিটা ক্রয় করার ক্ষমতা পায়। তো উৎপাদন সমবায় সমিতির মাধ্যমে একা একা না থেকে তারা যখন একসাথে হয়ে যায় তখন মূলধন বাড়লে তারা নতুন প্রযুক্তিও আনে, বা একজনের কাছেই প্রযুক্তিটা আছে তখন সব 5টা আলাদা আলাদা প্রতিষ্ঠান যখন একসাথে সমবায় হয় তখন তারা সবাই ওই প্রযুক্তিটা ব্যবহার করতে পারে, সবাই ওই প্রযুক্তিটা আরো হয়তো বা আগে একটা মেশিন ছিল এখন 3টা মেশিন নিতে পারে। দেন উন্নত প্রযুক্তি বললাম, প্রশিক্ষণ। যে কোনো বিজনেস বা যে কোনো কাজের জন্যই অভিজ্ঞতা বা প্রশিক্ষণ প্রয়োজন, রাইট? তো এখানে এই সমবায় সমিতিতে যখন তারা একসাথে কাজ করতেছে, কিছু লোকের প্রশিক্ষণ হয়তো বা তারা কেন্দ্র থেকে নিছে, কিছু লোক দেখতে দেখতে শিখতেছে। তো আলাদা আলাদা হইলে সেই প্রশিক্ষণ নেওয়াটার সুযোগ থাকে না। তো তারা সবাই কয়েকজন হয়তো বা প্রশিক্ষণ নেয় প্রতিষ্ঠান থেকে, কয়েকজন বলে ঠিক আছে তোমরা নিলা, আমরা তোমাদের থেকে শিখে নিব। তো এইভাবে করে কিন্তু তারা তাদের সবাই একটা দক্ষ জনগোষ্ঠী তৈরি করে নিতে পারতেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে তাদের ক্যাপাবিলিটি বাড়তেছে কাজের, তাদের হাতে মূলধন বাড়তেছে, তাদের দক্ষতা বাড়ার সাথে সাথে কিন্তু তারা নতুন টেকনোলজি আনা, নতুন প্রোডাকশনে যাওয়া, নতুন ভোক্তাদের চাহিদা পূরণের ভূমিকা, এগুলা তারা বুঝতে পারতেছে। তো এই হলো মোটামুটি উৎপাদক সমবায় সমিতির গুরুত্ব। তো এখন যদি আমরা ভোক্তা সমবায় সমিতিতে দেখি, তো ভোক্তা সমবায় সমিতিতে ছিল কি যে যারা ভোগ করবে তাদের যখন একটা সমিতি তৈরি করে নেয় পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। তো এটারও কিছু গুরুত্ব নিয়ে আমরা কথা বলবো। ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ। তো বাজার থেকে আমরা পণ্য কিনতে গেলে তুলনামূলক বেশি মূল্য দিতে হয়, রাইট? কারণ বাজার আলা একটা লাভ ধরে, কিন্তু সমিতির মাধ্যমে সদস্যরা কম মূল্যেই সেটা পেয়ে থাকে। এবং সরাসরি যখন তারা বড় অ্যামাউন্ট কিনে তখন তারা কি করে, মেইন ডিলারের কাছে যায় অথবা উৎপাদকের কাছে যায়, তো তখন তারা কিন্তু একটু কম দামেই পায়, তাই না? ধরো যদি ডাইরেক্ট কৃষকের থেকে সবজি কিনতেছে, তো কৃষকের কাছ থেকে সবজি কিনে সেটা ধরো বাজার হয়ে তোমার হাতে আসতে অনেকগুলো হাত ঘুরে সেটা আসে, তো তোমাকে অনেকগুলো বেশি টাকা দিতে হয়। আর যখন কৃষকের থেকে ডাইরেক্ট কিনে আইনা সমবায় সমিতি তাদের ওই নিজেদের গুটি কয়েক লোকের মধ্যে বিক্রি করে, তারা কিন্তু ধরো 10 টাকায় কিনলে সেটাকে দেখা যায় 11 টাকা 12 টাকায় বিক্রি করে দেয়। আর যখন বাজারে সেটা আসে তখন তোমাকে কিনতে মিনিমাম 15 থেকে 16 টাকা লাগতেছে। তো এটা একটা সুবিধা পাওয়া যেতেছে। পছন্দসই পণ্য। সমিতির সদস্যরা যেহেতু সবাই একই গোষ্ঠীর বা একই এলাকার বা একই ধরনের লাইফস্টাইল, তো সবাই জানে কার কি পছন্দ কার কি রুচি, তো সেই রুচি মাফিক তারা কিন্তু পণ্য আনে, পণ্য রাখে এবং সদস্যগণ তাদের চাহিদা মতন পছন্দ মতন পণ্য কিনতে পারে। তো এখানেও মধ্যস্থ ব্যবসায়ী কমে যায়, কারণ তুমি যেহেতু আর বাজারে যাচ্ছ না, তুমি কি করতেছো ওই সমবায় থেকে কিনতেছো, তো হাত বদলের সংখ্যা কমে যাইতেছে বলে তুমি ন্যায্য মূল্যে প্রোডাক্ট পাচ্ছ, তো মধ্যস্থ ব্যবসায়ীর সংখ্যা কমে যাচ্ছে। বাজারজাতকরণ সুবিধা। তো সমিতির মাধ্যমে আমরা সবসময় বাজারের স্বপনের দুশ্চিন্তা করতে হয় না, সদস্যরাই এর পণ্যের ক্রেতা। অর্থাৎ সমবায় সমিতি যদি ভোক্তা সমবায় সমিতি হয় তার মানে কিনবে কে, কিনবে হচ্ছে ওই অঞ্চলের ওই বেল্টের লোকজন, তাই না? তার মানে আমাকে মার্কেটিং করতে হচ্ছে না আলাদা করে, মানে বাইরের লোকের কাছে বেচার জন্য আমাকে টাকাটা দিতে হবে না। বেকার সমস্যার সমাধান। তো ভোক্তা সমবায় সমিতিতে বেচা কেনার জন্য এই যে প্রোডাক্ট আনতে হবে, প্রোডাক্ট লোকের কাছে পৌঁছায় দিতে হবে, তো এরকম কিছু নতুন লোকবল দরকার হয়, তার মানে কিছু লোকের কাজ সৃষ্টি হয়। দুর্দিনে পণ্যের ব্যবহার। অনেক সময় যেমন যুদ্ধ মহামারী, যেমন এখন একটা চলতেছে করোনা ভাইরাসের প্রবলেম, তো এই সময় অনেক সময় পণ্য সঠিক সময়ে পাওয়া যায় না, তো সমিতি তখন কিন্তু ন্যায্য মূল্যে প্রোডাক্ট দিতে পারে। এভাবে সমিতির সদস্যরা নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা মিটায় থাকে। সামাজিক সম্পর্ক।
স্থাপন। তো সমিতির সদস্যরা একই এলাকার হয়, সমগোত্রীয় হয়, তো তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। তারা সদস্যরা নিজেদের এলাকার জনগণের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে সারা সামাজিকভাবে সোসাইটির মধ্যে বসবাস করে। আর্থিক সচ্ছলতা, তো তখন যারা একটা সমিতির মাধ্যমে কিন্তু কিছুটা আয় হচ্ছে, ওই যে বা কৃষকের থেকে কিনা না 1 টাকা 2 টাকা প্রফিটে বেচতেছে। তো এই যে টাকা 1 টাকা 2 টাকা কিন্তু অনেক, যখন প্রতিদিন যখন এরকম অনেকের কাছ থেকে হবে তো একটা বড় অংশ হবে। তো এই বড় অংশ কিন্তু ওই যারা সমিতি করছে তারা একটা লাভের অংশ পাচ্ছে, বা সমিতিতে যারা থাকতেছে তাদের একটা আয় সোর্স হচ্ছে। নিয়মিত পণ্যের যোগান, ভোক্তা সমবায় সমিতিরা সদস্যরা নিয়মিতই পণ্য সামগ্রী সরবরাহ করে থাকে। তো এতে পণ্য পাওয়ার ক্ষেত্রেও কোনো দুশ্চিন্তা করতে হয় না, কারণ তুমি যখন বড় অর্ডার দিবা তোমার কাছ থেকে কিন্তু ব্যবসায়ীও তোমাকে ছাড়া অন্য কারো কাছে বেচবে না। ঠিক আছে, তো এই ধরনের সুবিধা নিয়মিত পণ্যের যোগান হয় এর মাধ্যমে। দেন পরিচালন ব্যয় হ্রাস, সমিতির কাজ পরিচালনে সদস্যদের মধ্য থেকেই পরিচালক থাকে। তো তারা অল্প পরিশ্রমিক বা খুব কম টাকা, অনেক সময় বিনা পয়সাতেও তারা কিন্তু এই সমিতির জন্য কাজ করে বিনা লাভে বিনা স্বার্থে। প্রচার সুবিধা পাওয়া যায়, অনেক ক্ষেত্রে পণ্য সামগ্রী বিক্রি করায় কোনো কোনো প্রচারণাও দরকার হয় না, যেহেতু বললামই সমবায় সমিতিতে যা ওই আশেপাশের লোকজনই কিনে, তো প্রচারের জন্য কোনো খরচ নাই। তো খরচও কমে যায়, হয়তো বা মুখে মুখেই, লোকের মুখে মুখেই সেটা প্রচার হয়। আমি আজকে কিনলাম, আমি আমার পাশের বাসায় বললাম যে ওই তো ওইখানে একটা সমিতি খুলছে আমাদের জন্য, ওইখান থেকে আমি কিনে আনছি। তো ওই পাশের লোকটা জানলো, এইভাবে লোকের মুখে মুখেই কিন্তু প্রচার হয়ে যেতেছে। তো আমার জন্য প্রচারের আলাদা কোনো খরচ করতে হচ্ছে না, তার মানে খরচ ছাড়াই আমি প্রচারের সুবিধাটা ভোগ করতে পারতেছি। তো মূলত এগুলা ছিল হচ্ছে আমাদের ভোক্তা সমবায় সমিতির কিছু গুরুত্ব। তো এখন আমি কথা বলবো সমবায় সমিতির আদার্স পার্ট বা আদার্স সমবায় সমিতি যেগুলো, সেটা নিয়ে। তো আমরা এই দুইটা এখন আলোচনা করলাম, এই দুইটার গুরুত্ব নিয়ে। এখন আমরা আসি উদ্দেশ্যের ভিত্তিতে যদি আমরা সমবায় সমিতিকে ভাগ করি। তো উদ্দেশ্যের ভিত্তিকে যদি ভাগ করা হয় তাহলে প্রথমেই আসছে ক্রয় সমবায় সমিতি। তো দারিদ্র কৃষক অথবা যারা ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র কুটির শিল্পের, তারা যাতে অপেক্ষাকৃত কম মূল্যে উপকরণ কেনার জন্য যেই সমবায় সমিতিটা করে তাকে আমরা ক্রয় সমবায় সমিতি বলি। সাধারণত এটা গরিব ব্যবসায়ী, কৃষক এরাই এটা করে থাকে, যাদের ওই যে যাতে আমরা বলছিলাম যে বেশি অ্যামাউন্ট অর্ডার করলে বেশি সুবিধা, ক্রয় মূল্যটা কম পড়ে, এর জন্যই তারা এই ক্রয় সমবিতা করে। তো বিক্রয় সমবায় সমিতি, কৃষক ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা ন্যায্য মূল্যে পণ্য বিক্রির জন্য যে সমিতি করে তাকে বিক্রয় সমবায় সমিতি বলা হয়। যেমন এককভাবে যদি সে বিক্রি করতে চায়, ধরো গ্রাম থেকে এটা বাজারে বা শহরে নিয়ে যেতে হবে, তো তার একটা পিক আপ ভ্যান অথবা একটা ভ্যান, নর্মাল ভ্যান ভাড়া করতে হবে অল্প মালের জন্যই। কিন্তু সে যখন 4-5 জনেরটা একসাথে হবে, একসাথে নিয়ে যাবে, তখন কিন্তু ওই খরচটা ডিভাইড হয়ে যাচ্ছে, গুদামজাতকরণের খরচটা ডিভাইড হয়ে যাচ্ছে। তো তারা তখন সেই ক্ষেত্রে কিন্তু কম মূল্য বেচতে পারে, কারণ আমার যখন পুরো একটা পিক আপই নিতে হচ্ছে অর্ধেক জায়গার জন্য নিয়ে, আমাকে কিন্তু পিক আপ আলা কম টাকা নেবে না, পুরো টাকাই নেবে। ঠিক আছে, তো তখন আমি যখন এখানে 3-4 জন মিলে ওই পিক আপটা ভাড়া করবো, তাহলে কি হবে, আমার যদি 5,000 টাকা পিক আপ ভাড়া দিতে হয়, তাহলে ওই 4 জনের মধ্যে এটা ভাগ হয়ে যাবে, তাহলে আমার খরচ কমে আসতেছে, আর আমি একা থাকলেও 5,000-ই দিতে হতো। তো এর জন্য বিক্রয় সমবায় সমিতি গড়ে ওঠে। দেন সমবায় ঋণ দান সমিতি বা ঋণ দান সমবায় সমিতি, যাতে প্রয়োজনীয় আমরা ঋণের সুবিধা পেয়ে থাকি, তার জন্য স্বল্প আয়ের মানুষগুলা এই সমবায় সমিতি গঠন করে। তারা তাদের কিছু অংশ সঞ্চয় করে এবং নিজেদের প্রয়োজনের সময় তখন তারা এটা ঋণ হিসাবে ব্যবহার করতে পারে। আমরা প্রতিদিন কিছু অংশ করে জমাইতেছি, হঠাৎ করে কোনো একজন মেম্বারের দরকার, তাকে আমি দিলাম, তখন তাকে অল্প ঋণের সুদের হারে দিতে পারি। এতে করে কি হবে, ব্যাংকের থেকেও আমরা কম সুদের হারে দিতে পারতেছি, বা গ্রামীণ যারা মহাজন, যারা আমরা দেখাইছিলাম তোমাদের ফিনান্স ক্লাসের মধ্যে যে মহাজনরা অনেক বেশি সুদে নেয়, তো ওটা সমস্যাটা হচ্ছে না। দেন গৃহ নির্মাণ সমবায় সমিতি, স্বল্প আয়ের মানুষগুলার আবাসিক সমস্যা দূর করার জন্য একটা সমবায় সমিতি হয়, গৃহ সমবায় সমিতি। তো এটা দেখবা বিভিন্ন বস্তি এলাকায় হয় বা গ্রাম অঞ্চলগুলোতে, যে তারা আর থাকতে পারতেছে না, তখন তারা একটা সবাই মিলে একটা বিল্ডিং বা থাকার ঘর করতেছে, সবাই যার যার অংশ বুঝে নিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের গৃহ নির্মাণ সমবায় সমিতি। তারপর আসলো সমবায় আবাসিক এলাকা।
তো এটা হলো যে আবাসিক সুবিধা পাওয়ার লক্ষ্যে তারা আবাসিক এলাকা গড়ে তুলে একটা অংশকে তারা তাদের নিজেদের থাকার জন্য ব্যবহার করলো। বিভিন্ন জায়গায় দেখবা এরকম হয় যে চাকরি করতেছে 7-8 জন একই জায়গায় চাকরি করে, তো 7-8 জন মিলে একসাথে করে একটা জমি কিনলো, ওইখানে তারা নিজেরা সবাই মিলে একটা ফ্ল্যাট তৈরি করলো। শহর অঞ্চলে দেখবো অনেক জায়গায় হয়, বিশেষ করে ব্যাংকার শ্রেণী যারা আছে, ব্যাংকিং যারা কাজ করে তারা দেখবা, বা আমাদের একটা ছোট ধরো হিন্দু কমিউনিটি আছে, তো হিন্দু কমিউনিটি যে 5-6 জন একই ধরনের কাজ করে বা এটা মোটামুটি ভালো সম্পর্ক আছে, তারা একটা অঞ্চল বা একটা জমি কিনলো, সেখানে তারা একটা আবাসন গড়ে তুলতো থাকার জন্য। তো এটা হচ্ছে আবাসিক সমবায় সমিতি। সমবায় ব্যাংক, তো সমবায় ব্যাংক আমরা জানি, সমবায় ব্যাংক আছে যারা অল্প সুদে ঋণ দেয় এবং আর্থিক সমস্যা পূরণ করে, লোকের সমস্যা হলে অর্থ ঋণ দেয়, তো এটা সমবায় ব্যাংক। বাংলাদেশে গভর্নমেন্ট সমবায় ব্যাংকও আছে। তো বীমা সমবায় সমিতি, সদস্যদের বীমা সুবিধা পাওয়ার লক্ষ্যে এই বীমা সমবায় সমিতিটা প্রতিষ্ঠা করা হয়। এখানে সমিতি অল্প পরিমাণ প্রিমিয়াম দিয়েই একটা বীমা গ্রহণ করা সম্ভব। তো বহুমুখী সমবায় সমিতি অর্থাৎ যেখানে অনেকগুলো উদ্দেশ্য, আমরা এখানে যেগুলো উদ্দেশ্য বললাম এরকম 3-4টা উদ্দেশ্যকে একসাথে নিয়ে যখন কোন একটা সমবায় সমিতি গঠন করা হয়, তখন আমরা তাকে বহুমুখী সমবায় সমিতি বলে। এর মধ্যে ক্রয় সুবিধা সমবায় সমিতি হতে পারে, বিক্রয় সমবায় সমিতি, ঋণ ঋণ সুবিধা সমবায় সমিতি, অথবা আবাসিক এলাকা সমবায় সমিতি, সবগুলো একসাথে বা 4-5টা উদ্দেশ্য যখন থাকবে, তখন যেটা হয় তখন সেটাকে আমরা উদ্দেশ্যের ভিত্তিতে সমবায় সমিতি বলি। এবার আমরা সাংগঠনিক স্তরের হিসাবে ভাগ দেখব। তো প্রথমেই আসতেছে প্রাথমিক সমবায় সমিতি। তো এই সমবায় সমিতিটা হচ্ছে যোগদানকারী সদস্য প্রথমে যারা থাকবে তারা নিয়েই গঠিত হবে, সেটাই প্রাথমিক। এবং এখানে মোটামুটি গ্রাম ভিত্তিক, বাজার ভিত্তিক বা মহল্লা ভিত্তিক হয়, এবং বাট কমপক্ষে এখানে 20 জন সদস্য নিয়ে এই সমবায় সমিতিটা গড়ে উঠবে। তারপরে কেন্দ্রীয় সমবায় সমিতি। কেন্দ্রীয় সমবায় সমিতি হলো কয়েকটা প্রাথমিক সমবায় সমিতি মিলে যখন একটা কেন্দ্রীয় সমবায় সমিতি গঠিত হয়। এটা কয়েকটা থানায়, কোনো থানা বা কোনো অঞ্চল ভেদে কয়েকটি প্রাথমিক সমবায় সমিতি, হ্যাঁ, তখন আমরা তাকে কেন্দ্রীয় সমবায় সমিতি বলবো। তো মোটামুটি মিনিমাম 10টা প্রাথমিক সমবায় সমিতি মিলে একটা কেন্দ্রীয় সমবায় সমিতি গঠিত হয়। দেন আসলো মিশ্র সমবায় সমিতি, যে সমবায় সমিতিতে কিছু প্রাথমিক সমিতি এবং কিছু আলাদা ব্যক্তি একত্রিত হয়ে গঠন করবে, তখন তাকে আমরা মিশ্র সমবায় সমিতি বলি। অর্থাৎ কিছু প্রাথমিক সমবায় তো আলাদা আছে এবং কিছু আলাদা বাইরের ব্যক্তিও যারা প্রাথমিক সমবায়তে ছিল না, তারাও যখন একত্রিত হবে তখন সেটাকে আমরা বলবো মিশ্র সমবায় সমিতি। এখানে প্রাথমিক সমবায় সমিতি থাকতে হবে 12টা এবং ব্যক্তি থাকতে হবে মিনিমাম 8 জন, অর্থাৎ টোটাল 20 জন হইতে হবে। অর্থাৎ প্রাথমিক সমবায় এবং ব্যক্তি মিলায় 20 জন হইতে হবে মিনিমাম। তো প্রাথমিক সমবায় এরকম প্রতিষ্ঠান থাকতে হবে 12টা এবং ব্যক্তি মিনিমাম 8 জন, তাহলেই একটা মিশ্র সমবায় সমিতি গঠিত। দেন আসলো জাতীয় সমবায় সমিতি, অর্থাৎ জাতীয়ভাবে যখন কোনো কিছু হবে, সমিতি সর্বোচ্চ পর্যায়ের সমিতি বলা হয়। এখানে ধরো বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠানও কিন্তু এই জাতীয় সমবায় সমিতির মধ্যে পড়ে। অনেকটা কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে, অনেক কয়েকটা কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে একটা জাতীয় সমিতি হয়। যেমন হইতে পারে আমাদের মৎস্যজীবী একটা সমিতি আছে, আলাদা পুরা পুরা দেশের মৎস্য মাছের রিলেটেড। যেমন আছে তোমার এই সড়ক পরিবহনের ক্ষেত্রে আছে পরিবহন সমিতি আছে, তো ভোক্তা অধিকার সমবায় সমিতি আছে। তো এরকম সমবায় সমিতিগুলো হচ্ছে জাতীয় পর্যায়ের, ওভারঅল পুরা অঞ্চল ভেদে বা একটা দেশ ভেদে হয়। দেন আসলাম আমরা দায়ের ভিত্তিতে। দায়ের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করেছি। তো নাম থেকে বোঝা যাচ্ছে একটা অসীম দায়, একটা সীমাবদ্ধ দায়। অসীম দায় বলতে যেই সমবায় সমিতি গঠিত এবং দায় সীমাহীন বা অসীম, তাকে এখানে দায় কোনো শেয়ার কেনা দ্বারা সীমাবদ্ধ থাকে না, বরং এক মালিকানা বা অংশীদারির মতন পুরাটাই ব্যক্তি পর্যন্তই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ ব্যক্তির কাছে এই দায়টা থাকে। এখানে কোনো প্রতিষ্ঠানের সমস্যা হলে ব্যক্তির কাছে এই দায়বদ্ধতা থাকবে। আর সসীম হচ্ছে সীমাবদ্ধ, যেখানে যার যতটুকুন অংশ সে ততটুকুন দায়ের সীমাবদ্ধতা নিবে, অর্থাৎ যতটুকুন অংশের সে দায়ভার বহন করবে। এবং এই রকম সমবায় সমিতির ক্ষেত্রে অবশ্যই শেষে লিমিটেড কথাটা থাকবে, আর অসীম দায়ের ক্ষেত্রে লিমিটেড কথাটা না থাকলেও চলে।
এটা এক মালিকানা বা অংশীদারি ব্যবসার মধ্যে যেমন অসীম দায়, এখানেও সেরকম ভাবেই, অর্থাৎ কোম্পানির যদি কিছু হয়ও ওটা মালিকের উপরেই আসবে যদি অসীম দায় কোম্পানি হয়, আর সীমাবদ্ধতে যার যতটুকুন অংশ তার ততটুকুন বহন করতে হবে। এই হলো আমাদের মোটামুটি সমবায় সমিতির শ্রেণী বিভাগের আলোচনা, এবং এখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করো। তো আমি গত ক্লাসেও বলছি যে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড কথার সাথে সাথে সাপ্লিমেন্টারি বা ওটাকে সাপোর্টিং কথা দিতে হবে। তো যাতে তোমরা এগুলা পয়েন্ট প্রত্যেকটাই ভালো করে দেখবা, যাতে প্রবলেম হলে আমরা পরবর্তীতে ডিসকাস করে নিতে পারি, এবং আমরা আশা করব যে তুমি বইয়ের সাথে একটু মিলায়া তোমরা আমার লেকচার এবং বইটার সাথে মিলিয়ে এই অংশটা আলোচনা পড়বে। বই পড়বে, লেকচার শুনবে, দেখবে মোটামুটি সমস্যাগুলো আর থাকবে না। তারপরেও থাকলে আমরা ক্লাস ক্লাসে বা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো, বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে আমরা এটা আবার সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে ধন্যবাদ দেওয়ার আগে এখানে এই যে স্লাইডের মধ্যে যা যা ছিল, তো এটা তোমরা এখান থেকে দেখতে পারো। আমরা এখানে বর্ণনা যেগুলো আমি বলছি সেগুলাই মূলত এখানে লেখা আছে। তো এটা তোমাদের বইয়ের থেকেই নেওয়া, তো আমি আর এর জন্য আর ডিটেইল এখানে যাই নাই, তো একটা বই থেকেই ফলো করা। তোমরা তোমাদের বইটা দেখবে, সমস্যা নেই, এখানে তোমরা বইটা ফলো করলেই হবে। আমি যে কথাগুলো বলছি প্রতিটা পয়েন্ট এগুলাই এখানে লেখা আছে, তো আলাদা করলে ভাগ করা আছে। এই যে যেমন লিমিটেড কথাটা থাকবে বলছিলাম, তো এইগুলাই আর কি, আসলে আমি যে মুখে বর্ণনাগুলো বলছি সেগুলাই আসলে এখানে লেখা আছে, এর জন্য এটা তোমরা দেখলেই পারবে। তো তোমাদের বাড়ির কাজ পেশাজীবী সমবায় সমিতি বলতে কি বোঝায়, অর্থাৎ পেশাভিত্তিক যখন কিছু হবে কোনো সমবায় সমিতি, তখন আমরা অর্থাৎ কোনো একটা শিক্ষক সমবায় সমিতি হতে পারে, যে অর্থাৎ পেশাজীবী কিছু মানুষ যখন একসাথে কোনো উদ্দেশ্যে বা কোনো কাজ, এটা কিন্তু আমাদের এখানে ছিল না, তাই না, পেশাজীবী সমবায় সমিতি। তো এটা আমি একটা কোশ্চেন দিলাম যাতে তোমরা দেখি। এখানে আবার অনেক সময় থাকতে পারে মালিক সমবায় সমিতি, অর্থাৎ বিভিন্ন ব্যবসার মালিক পক্ষ মিলা হইতে পারে, তো এগুলো অন্যান্যর মধ্যে ফেলানো যায়। বিক্রেতা সমবায় সমিতি, অনেক বিক্রেতারা যখন একসাথে হয়, ঠিক আছে। তো পেশাজীবীতে ধরো চিকিৎসকদের একটা সমবায় সমিতি থাকে, ধরো উকিলদের একটা সমবায় সমিতি থাকে, এটাকে আমরা পেশাজীবী সমবায় সমিতি বলতেছি। যে একই ধরনের পেশায় নিয়োজিত ব্যক্তিরা তাদের পরিচালন নিয়ন্ত্রণ বা তাদের সুবিধার জন্য যেটা সমবায় সমিতি গড়ে তোলে সেটাই পেশাজীবী সমবায় সমিতি। তাদের সুযোগ সুবিধা বাড়ানো, তারা নিজেদের সরকারের সাথে একক পক্ষে তো একা একা যায়, যত একটা ডাক্তার কোনো প্রবলেম ফেস করতেছে, তো তারা ওই সমবায় সমিতিতে বলে, ওই সমবায় সমিতি তখন সেটা গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করতে পারে। তো এই কারণে এই সমবায় সমিতিটা হয়। তো এই ব্যাখ্যাগুলো তোমরা দেখবে বইয়ের মধ্যেও পাবা, বই দেখেও পারবে। বহুমুখী সমবায় সমিতি আমাদের আলোচনার মধ্যে ছিল, তো সেখান থেকে তোমরা লিখতে পারবে। তো আশা করি তোমরা এই লেকচারটা ভালো মতন দেখবে, এবং আবারও বলতেছি যে যেই অংশগুলো আমি আলোচনা করছি বইয়ের সাথে মিলে লেকচারটা শুনবা, তারপরে যাতে প্রবলেম থাকে আমরা আলোচনা করে নিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।